হ্যালো বন্ধুরা, নিউ ইয়ার রিভিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সম্পর্কে, যেটি পরীক্ষার পরিপ্রেক্ষিতে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। পলিটিক্যাল সায়েন্সের মধ্যে পড়ে। দেখো, আজকে পড়াবো যেটা হচ্ছে সেটা থিওরি পড়াচ্ছি। ফার্স্ট প্রশ্নটা কি? আমি 1-2 করে থিওরি পড়াবো আজকে। দেখো, জানুয়ারি মাসের 28 তারিখে 1950 সালের ফার্স্ট সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয়। তাহলে জানুয়ারি মাসের 28 তারিখে 1950 সালে ফার্স্ট সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয়। এটি ভারত সরকার আইন 1935-এর অধীনে হয়েছিল। এটি এটি একটি ফেডারাল কোর্ট এর মর্যাদা পায়। তাহলে সুপ্রিম কোর্ট একটা ফেডারাল কোর্টের মর্যাদা পেয়েছিল। তারপর 2 নম্বর, সংবিধানের পার্ট 5 রোমানও লিখে দিয়েছে আর এমনিতেও লিখে দিয়েছে। পার্ট 5 অংশে সুপ্রিম কোর্ট সম্পর্কে 124 থেকে 147 ধারার মধ্যে আর্টিকেলের মধ্যে 124 থেকে 147 আর্টিকেলের মধ্যে সুপ্রিম কোর্ট সম্পর্কে সমস্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুপ্রিম কোর্ট বর্তমানে দিল্লিতে অবস্থিত। দেখো, 3 নম্বর যেটা, সুপ্রিম কোর্টে বর্তমান বিচারপতির সংখ্যা কটি? টোটাল বিচারপতি হচ্ছে 34 জন। এনাদের মধ্যে ফার্স্ট একজন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজিআই, প্লাস 33 জন হচ্ছে আদার্স। এই 33 আর 1-এ 34, টোটাল 34 জনকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। আগে কজন ছিল? আগে ছিল একদম ফার্স্ট যখন হয় তখন একজন চিফ জাস্টিস আর 7 জন আদার নিয়ে টোটাল 8 জন ছিল প্রথম যখন ছিল, যেটা ওল্ড। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা বাড়ানোর যে ক্ষমতা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাড়ানোর ক্ষমতা কার হাতে রয়েছে? সেটা হচ্ছে পার্লামেন্ট বা সংসদের হাতে রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা অনেকবার সমস্ত পরীক্ষার মধ্যে এসছে। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিকে, বর্তমানটা তোমাদের জানতে হবে সবসময়। এখন আছে সঞ্জীব খান্না, 51তম, কিন্তু পরবর্তীকালে গাভাই আসবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেটাও তোমাদের সবসময় পড়ে রাখতে হবে, আপ টু ডেট থাকতে হবে। তার জন্য কি করতে হবে? আপ টু ডেট থাকতে হবে। তারপর 4-এর দাগ, ভারতের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। ফার্স্ট, এটা হচ্ছে ভারতের মধ্যে যদি আলোচনা করা হয় যে আমাদের ইন্ডিয়ার মধ্যে কোন ব্যক্তি প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, তাহলে উত্তর হবে হিরালাল জে কানিয়া, 1950 থেকে 1951 সাল। 1950 থেকে তাহলে 1951 সালের মধ্যে হিরালাল জে কি সুন্দর কানিয়া ছিল ভারতের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তারপর 5 নম্বর, জাস্টিস PN ভাগবতী। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভিভিআই। জাস্টিস PN ভাগবতী এবং VR কৃষ্ণা আইয়ার, জাস্টিস PN ভাগবতী এবং VR কৃষ্ণা আইয়ার, এনারা দুজন ছিলেন যারা সুপ্রিম কোর্টে PIL মানে কি ফুল ফর্ম, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পেশ করেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে PIL কারা পেশ করেন, তাহলে হবে জাস্টিস PN ভাগবতী এবং জাস্টিস VR কৃষ্ণা আইয়ার। PI এর পুরো কথা কি? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তারপরে দেখো 6 দাগ, 1774 সালে কলকাতায় ভারতে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইমফে। এটা ছিল ইংরেজ। যদি বলে ইংরেজ তাহলে কিন্তু এটাই হবে। তাহলে যদি ইংরেজদের মধ্যে বলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা ইমপে, আর ভারতীয়দের মধ্যে বললে হিরালাল জে কানিয়া। 7 দাগ, সবচেয়ে কম সময়ের প্রধান বিচারপতি ছিলেন কমল নারায়ণ সিং। এইটা খুব পরীক্ষায় আসে, সবচেয়ে কম সময়ের বিচারপতি কে ছিলেন। এগুলো সাধারণত এই প্রশ্নটা বিশেষত কেন্দ্র সরকারে আসে, সেন্ট্রালে আসে।
সেন্ট্রাল এক্সামে আসে এটা। এসএসসিতে আমাদের অল্প হলেও আসে, কিন্তু এটা সেন্ট্রালের প্রশ্ন। এই প্রশ্নটা বিশেষত ৭ দাগটা। সবচেয়ে কম সময়ের প্রধান বিচারপতি ছিলেন কমল নারায়ণ সিং। তারপর দেখুন ৮ দাগ। এসসি এর ফার্স্ট মানে সুপ্রিম কোর্টের ফার্স্ট মহিলা বিচারপতি কে ছিলেন এবং ফার্স্ট মুসলিম বিচারপতি, মুসলিম মহিলা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মীরা সাহেব ফাতিমা বিবি। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মীরা সাহেব ফাতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মুসলিম মহিলা বিচারপতি। তারপর যদি প্রশ্ন করে ৯ দাগটা দেখুন, সব থেকে দীর্ঘকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন, তাহলে বলতে হবে ওয়াইডি চন্দ্রচূড়। ওয়াইডি চন্দ্রচূড় হলেন সুপ্রিম কোর্টের দীর্ঘকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যিনি 2696 দিন দায়িত্ব পালন করেছেন। এই আঁকড়াটা আপনাকে মনে রাখতে হবে। ১০ দাগ। ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন এবং শপথ বাক্য পাঠ করান। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি কিন্তু এখানটা খুব একটা ভাইটাল ব্যক্তি। ১১ দাগ। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ৬৫ বছর পর্যন্ত নিজের পদে থাকতে পারেন। এই তারপরে দেখুন ১২ নম্বর দাগ। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কেবলমাত্র পার্লামেন্ট বা সংসদ দ্বারাই অপসারণ হন। এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে রাখবেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কার দ্বারা অপসারিত হন? তাহলে হবে পার্লামেন্ট বা সংসদ দ্বারা। কিসের মাধ্যমে? ইমপিচমেন্টের মাধ্যমে। ইমপিচমেন্টের মাধ্যমে, যেখানে লোকসভা থেকে ন্যূনতম ১০০ জন এবং রাজ্যসভা থেকে ৫০ জনের স্বাক্ষর হতে হবে এবং টোটাল 3/2 অংশ মেজরিটি দ্বারা ইমপিচমেন্ট পাস হতে হবে। এটা একটা খুব জটিল প্রক্রিয়া। স্বাভাবিকভাবে এটা সত্যিকারের অর্থে জটিল প্রক্রিয়া। ভারতীয় সংসদে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের বিচারপতি ভি রামাস্বামী। এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডবল স্টার। ভারতীয় সংসদে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের বিচারপতি ভি রামাস্বামীর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয় বাজে ব্যবহার করার জন্য। যদিও লোকসভার জন্য তিনি ইমপিচ হননি, তিনি নিজেই সরে যান পদ থেকে, নিজের ভালোর জন্য নিজেই সরে যান পরবর্তীকালে পদ থেকে। যদি প্রশ্ন এমনভাবে আসে যে বিচারপতি ভি রামাস্বামীর বিরুদ্ধে যে ইমপিচমেন্ট করা হয়েছিল সেটা কেন বাতিল হয়েছিল, তাহলে বলতে হবে লোকসভার কারণে, কিন্তু উনি পরে নিজের পদ থেকে বাতিল হয়ে যান। ১৩ দাগ। তাহলে ১২ দাগটা আরেকবার যদি বলি, তাহলে সুপ্রিম কোর্টের ইমপিচমেন্ট হওয়া কোনো একজন বিচারপতির নাম বলো, ওই একজনই হচ্ছে ভি রামাস্বামী। ভি রামাস্বামী বা রামস্বামী, যে কোনো একটা। এবার ১৩ নম্বর প্রশ্ন। সুপ্রিম কোর্টে ফার্স্ট এস্টাবলিশ হয়, সুপ্রিম কোর্ট যখন ফার্স্ট এস্টাবলিশ হয় সেটা কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট আইন দ্বারা ১৭৭৪ সালের ২২শে অক্টোবর। তাহলে সুপ্রিম কোর্ট কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়? তাহলে রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ সালের আইনের দ্বারা এটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় কলকাতায় ফার্স্ট ইংরেজদের বিচারপতি ছিল, যেটা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিল স্যার এলিসা ইম্পে। সেই সময় টোটাল 4 জন থাকতো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একজন আর 3 জন আদার্স বিচারপতি, যখন প্রথম কলকাতায় হয়। তারপরে 14 পার্লামেন্টের দ্বারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ভাতা নির্ধারণ করা হয়। তাহলে কার দ্বারা সুপ্রিম কোর্টের বেতন ভাতা নির্ধারণ করা হয়? পেমেন্ট সিস্টেম কার দ্বারা হয়? তাহলে পার্লামেন্ট ঠিক করে দেন। রাষ্ট্রপতি না, কিন্তু পার্লামেন্ট। এবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রতি মাসে ক লাখ টাকা বেতন পান? সেটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ২,৮০,০০০ টাকা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বেতন পান এবং আদার জাস্টিস ওই ৩৩ জন বেতন পান ২,৫০,০০০ টাকা। এই যে ৩০,০০০ টাকা যে গ্যাপ, এটার মাধ্যমে বোঝায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার
কে 30,000 টাকা বেশি দেওয়া হয় ওনার মর্যাদার জন্য। আসুন 15টা কি বলছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কি হিসেবে কাজ করে বলতে হবে, তখন কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করে এবং সুপ্রিম কোর্টে 5টি রিট আছে। সুপ্রিম কোর্ট 5টি রিট জারি করতে পারে। তাহলে কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেই। 16 সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারগুলি কি কি? এখতিয়ার থাকে না, মূল এলাকাগুলো, মূল এখতিয়ারগুলো কি কি? 1 নম্বর অরিজিনাল বা মূল এলাকা। 2 নম্বর অ্যাপিলিয়েট বা আপিল এলাকা। 3 নম্বর রিট বা আজ্ঞালেখ এলাকা। 4 নম্বর অ্যাডভাইজারি বা পরামর্শ দান এলাকা। 5 নম্বর পুনর্বিবেচনার এলাকা। এবার একটা একটা করে বিস্তারিত আলোচনা করা যাক। এই যে অরিজিনাল বা মূল এলাকা, এখানে কি হয়, এটা ধরে শুধু একদম তুলে দিয়ে পর প্রশ্ন বলবে এখানটা কি হয়, মূল এলাকায় কাদেরকে বিচার করা হয়, তাহলে বলতে হবে যেখানে কেন্দ্র রাজ্য এবং বিভিন্ন রাজ্যের মধ্যে বিরোধ মীমাংসা করে সুপ্রিম কোর্টের মূল এলাকা। অ্যাপিলিয়েট বা আপিল এলাকায় কি করে, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া যায় আপিল করার মাধ্যমে। এটি 3 ধরনের হয়ে থাকে, সাংবিধানিক, দেওয়ানি, ফৌজদারি। দাগ যেটা বলছে রিট, আমাদের যে 5টা রিট আছে, এই আজ্ঞালেখ এলাকার কাজ কি, প্রত্যেক নাগরিক সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার আছে যদি তার ফান্ডামেন্টাল রাইটসে আঘাত আসে। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে এই জিনিসটা, যে ফান্ডামেন্টাল রাইটস যদি ক্ষতি হতে থাকে কোনো একটা নাগরিকের, তাহলে সে কি করবে, সে সরাসরি সুপ্রিম কোর্টে যাবে রিটের মাধ্যমে, রিট এলাকা বা রিট জুরিসডিকশন বা আজ্ঞালেখ এলাকার মাধ্যমে। দাগ অ্যাডভাইজারি বা পরামর্শ দান এলাকা, যদি রাষ্ট্রপতি চান তাহলে সুপ্রিম কোর্টের পরামর্শ দিতে বাধ্য। যদি রাষ্ট্রপতি চান যে সুপ্রিম কোর্ট আমাকে কিছু পরামর্শ দিক, তাহলে সুপ্রিম কোর্ট সেই পরামর্শ দিতে বাধ্য। তবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সেই পরামর্শ যে মেনেই কাজ করতে হবে সেটা মানতে রাষ্ট্রপতি বাধ্য নন। তাই বলছে তবে প্রেসিডেন্ট, পি ফুল স্টপ মানে প্রেসিডেন্ট, সেটা কিন্তু মানতে বাধ্য নন। দাগ দেখেন পুনর্বিবেচনা এলাকা, আগের দেওয়া রায়ের ভুল সংশোধনের জন্য পুনর্বিবেচনা করা হয়। মনে করুন আগে কোনো সুপ্রিম কোর্ট একটা কোনো রায় দিয়ে ফেলেছিল, সেটা বর্তমানকালে ভুল, ঠিকভাবে কাজ হচ্ছে না, সেই সময় ঠিক ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই রায়টা মানা যাচ্ছে না, তাই সুপ্রিম কোর্ট আবার সেই রায়টা পুনর্বিবেচনা করবে এবং সেই রায়ের ভুল রায় সংশোধনের জন্য এই পুনর্বিবেচনা এলাকা আছে। তাহলে আজকের মতো এই এপিসোড শেষ। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এটা আমি আজকে থিওরি পড়ালাম। এর পরের ভিডিওতে আমি দেবো সুপ্রিম কোর্টের সমস্ত রকমের MCQ। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আমার টেলিগ্রামে জয়েন হতে চান তাহলে এই পিডিএফগুলো আমি দিয়ে দেবো, এই পৃষ্ঠার পিডিএফগুলো। ওকে, বাই।